गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा। 1968 থেকে 80 সাল অবধি যে সময়টা আমাদের কেটেছে তার প্রাণপুরুষ হচ্ছে শ্রী খড়গ ব্যানার্জি, যার মানে তৈরি করা টাইম মেশিনে আমরা আগামী কয়েক ঘন্টা কাটাবো। আমরা ফিরে যাব সেই কলেজ স্ট্রিটে, সেই সাদা জামা কালো প্যান্টের ইউনিফর্মে, এবং 35 বছরের ব্যবধানটাকে আমরা চাইবো যতটা কমিয়ে দেওয়া যায়। এখনই অলরেডি আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি এবং পুরোনো দিনের সব স্মৃতি আমাদের চারদিকে ঘুরে বেড়াতে শুরু করেছে। এবং আমাদের মধ্যে আমাদের যারা শিক্ষকরা উপস্থিত হয়েছে এবং তাদের সহধর্মিণীরা কয়েকজন আছেন, আমরা তাদের স্বাগত জানাই, সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমাদের এই সমস্ত অনুষ্ঠানে তাদের ঘিরে আমি প্রথমেই ডেকে নেব এই অনুষ্ঠানের হোতা শ্রী খড়গ ব্যানার্জিকে, কারণ তারই প্রয়াসে আজকের এই আমাদের এই মিলনটা সম্পূর্ণ হয়েছে। এই যে তার যে তাগিদটা, সে আবেগটা কোথা থেকে সে পেল, সে সম্বন্ধে আমাদের সামান্য দু চার কথা বলব। উপস্থিত আমার শিক্ষক, আমাদের বন্ধুরা সবাই যারা এসছেন এখানে, এটা একটা খুব অদ্ভুত একটা সময়। এই সময়ের কথা কোথাও ছিল না। আমার ভারতীয় বিমান বাহিনীতে যোগদান এই সন্ধ্যার একটা বিরাট বড় কারণ। তার কারণ আমি কার্গিলের যুদ্ধ সরাসরি লড়েছি এবং কার্গিলের ফাঁকা প্রান্তরে দাঁড়িয়ে আমার যেসব বুক মনে হয়েছে, আমি চাকরি ছেড়ে দেওয়ার পর তাদের খুঁজেছি। এটা একটা তাগিদ। শিক্ষকদের ছোটবেলায় যেভাবে আমি দেখেছি, তাদের পড়ানোর বিষয়ের চাইতে তাদের পড়ানোর ভঙ্গি আমাকে বেশি আকর্ষণ করত। কেন করতো তা বলতে পারবো, তবে আজকে এই কথা হচ্ছিল, শিক্ষকরা যখন আসেননি তখন ললিত মিত্র চৌধুরী খুব চিৎকার করে বলছিল যে আমরা স্কুলে যা শিখেছি সেইটা ভাঙিয়ে আমরা খাচ্ছি। এটা সত্য কথা। এখন এই 35 বছর, অর্থাৎ 80 সালে আমি যখন নিজের দীর্ঘ 12 বছরের করে বন্ধুদের ত্যাগ করে যখন কলেজ হয়ে চাকরিতে ঢুকেছি, তখন যাদের ছেড়ে আমি গেছি তাদের মুখ, তাদের কথা আমাকে প্রতি মুহূর্তে হন করেছে। তা না করলে 35 বছর ধরে এই লড়াইটা আমি লড়তে পারতাম না, যেটা আজকে শেষ হলো। আমি কিছুতেই ভুলতে পারি না 35 বছর পরে 70 75
শিক্ষকদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমার শরীরের তীব্র অনুরণ, এটা বাস্তব। তারা আমাকে যা দিয়েছেন, ছোটবেলায় কি পেয়েছি আমি জানতাম না, কিন্তু বড় হয়ে আমি বুঝতে পেরেছি আমি কি পেয়েছিলাম, এবং তাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি আমি কি পাচ্ছি। আমার বন্ধুরা আমাকে হতাশ করলেও, কোনো বন্ধুরা আমাকে তীব্র হতাশার মধ্যে ডুবিয়ে দিলেও, আমার শিক্ষকরা সেই হতাশা থেকে আমাকে টেনে তুলেছেন, এটা বাস্তব। তৃতীয় কথা, আমাদের জেনারেশনের পরের জেনারেশনের কাছে একটা মেসেজ দেওয়ার ইচ্ছে আমার ছিল। আমাদের সন্তানরা আমাদের মতো হয়ে উঠবে, এই স্বপ্ন সব পিতামাতার থাকে। আমিও আর 5টা বাপ মায়ের মতো চেয়েছি আমার সন্তান আমার মতন হোক। এরপর আমি বলছি, আমার বন্ধুরা যারা এখানে রয়েছেন তারা কি অদম্য উৎসাহ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, না হলে এই সন্ধ্যা জন্ম নিত না। শিক্ষকরা যদি আমার পাশে না দাঁড়াতেন, অসংখ্য শিক্ষকেরা যদি তাদের 40-50 বছরের পুরনো সংগ্রহ থেকে তথ্য বার করে না দিতেন, এই পত্রিকা তাহলে প্রকাশিত হতো না। ছাত্ররা তাদের স্মৃতিচারণা ঘেটে যদি এই লেখা বার করে না দিতেন, পত্রিকা তাহলে প্রকাশিত হতো না। আমরা আমাদের শিক্ষকদের পেয়ে গর্বিত, আমাদের শিক্ষকরা আমাদের পেয়ে গর্বিত, এই বিশ্বাস আমার আছে। অনেকে বলেন আমি নাকি একা লড়েছি, এ কথা মিথ্যা। আমার ছাত্র বন্ধুরা, আমার শিক্ষকরা পাশে না দাঁড়ালে আমার একার পক্ষে এই সন্ধ্যেবেলায় এই ভাষণ দেওয়া সম্ভব ছিল না। কেউ বলতে পারেন যে কি প্রয়োজন, কেন পত্রিকা, কেন এই সম্মেলন, কি প্রয়োজন আছে এত আলো জ্বালানোর, ফুল ফোটানোর, এই পত্রিকার প্রকাশে। আমি বিজ্ঞানের ছাত্র, সাহিত্য আমার প্রিয় বিষয়। বোধহয় সারা স্কুলে আমাকে কেউই পছন্দ করতেন না, সমরবাবু এবং সুরজিৎ বাবু ছাড়া। কারণ আমি ভালো ছেলে খুব একটা ছিলাম না, খুব ডানপিটে ছিলাম, দুরন্ত ছিলাম। এবারে আসি পত্রিকার কথা। আমার হিসেবে বিজ্ঞানের মতে জীবন যদি একটা বৃত্ত হয়, তাহলে সেই বৃত্তের শুরুর বিন্দু আর শেষ হয়ে যাওয়ার বিন্দু একত্রে মিলিত হওয়া প্রয়োজন, তবেই সেই বৃত্ত জীবন বৃত্ত সম্পূর্ণ হয়। তার মানে কোয়ালিটি লাইফ, অর্থাৎ সঠিক জীবন শেষ করে মৃত্যু পথগামী হতে গেলে শৈশবের বন্ধুদের বার্ধক্যের সময়ে পাশে থাকা দরকার। এটা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন বলে আমার মনে হয়েছে। আর আপনারা দেখছেন, প্রত্যেকে দেখছেন, আমার ছাত্র বন্ধুরা দেখছেন, শিক্ষকরা দেখছেন যে আমরা কিন্তু পাশে এসে পড়েছি, অর্থাৎ বৃত্ত প্রায় সম্পূর্ণ হল। শৈশবের বন্ধুরা 55 বছর বয়সে এসেছেন, 80 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব শিক্ষকেরা পাশে এসে দাঁড়িয়েছেন। যে জীবন শুরু হয়েছিল 1968 সালের আভিজাত্যপূর্ণ গতিক স্ট্রাকচারের মধ্যে, 6 বছরের সেই কিশোর আজ 55 বছরের, 6 বছরের সেই শিশু আজ 55 বছরের বুড়ো। কিন্তু তার পাশে যারা রয়েছে তারা সেই শৈশবের বন্ধুরা, সেই শৈশবের শিক্ষকরা। তার মানে কোথাও জীবন বৃত্ত প্রায় সম্পূর্ণ হলো, তার মানে কোথাও সঠিক জীবন যাপন করা হলো। এই কথাগুলো আমাকে তাড়া করে বেরিয়েছে বলেই আমি প্রত্যেক শিক্ষকের কাছে পৌঁছেছি, আমার ছাত্র বন্ধুদের কাছে পৌঁছেছে। কিছু ছাত্র আমায় ত্যাগ করেছেন, আমি তাদের পছন্দসই উঠতে পারিনি। কিছু ছাত্র আমাকে বুকে টেনে নিয়েছেন, আর শিক্ষকরা আমাকে যা দিয়েছেন আমি জীবনের শেষ দিন অবধি সে কথা বলতে পারবো না। আমি বক্তব্য দীর্ঘায়িত ইচ্ছে করেই করছি, কারণ এই কথা আমার কোনোদিন কাউকে বলতেই হতো। সবাইকে একসঙ্গে পেয়ে আজকে আমি অনেক বেশি ভারমুক্ত। আমার পরে শিক্ষকদের আমরা সম্মান জানাবো, আর শিক্ষক দিবস আমরা শিক্ষকদের মাল্যদান করব। আমরা শিক্ষকদের নামে যে স্মারক বানিয়েছি তা তার হাতে তুলে দেব, আর তাদের হাতে তুলে দেব একটি পত্রিকা, যাতে তাদের লেখা আমাদের লেখা মিলিতভাবে আছে। এখানে একটা ব্যাপারে আমার ক্ষমা চাওয়ার আছে।
পত্রিকার ছবিগুলি যে মুদ্রণ সংস্থা তাকে ছেপেছে তারা সেই ছবিগুলিকে কিঞ্চিত হলেও বেশ কিছুটা হলেও নষ্ট করেছে। আমি অশোকবাবুর কাছে ক্ষমা চাইছি, কারণ ওনার জীবনযাত্রার পরিচ্ছন্নতা, ওনার প্রতিদিনকার বেঁচে থাকার পরিচ্ছন্নতার সঙ্গে আমার ম্যাগাজিন এক পার হতে পারেনি। সেই জন্য আমি সকল শিক্ষকের কাছে, আমার ছাত্র বন্ধুদের কাছে আমি ক্ষমা চাইছি। এরপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। এবার সঞ্চালনা করবেন ডক্টর অনুপম বন্দ্যোপাধ্যায়, উনি শিক্ষক। উনি এরপর আমার হাত থেকে সঞ্চালনার দায়িত্ব নিন। আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছেন মঞ্চে, সকলকে প্রণাম এবং সামনে সমস্ত বন্ধুদের শুভেচ্ছা নিয়ে আজকের এই সুন্দর যে সন্ধ্যা, যে স্মরণীয় সন্ধ্যা আমরা একসাথে কাটাবো, তার শুরুতে আমরা এই সময় যে সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা আমাদের ছেড়ে চলে গেছেন এবং আমাদের সময়ে দুজন ছাত্রবন্ধু আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আমরা অল্প কিছু সময় নীরবতা পালন করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। সকলে বসুন। সত্যি তো আমরা যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত হয়েছি, আমরা জানতাম না যে এরকম একটা দিন আসবে যেদিন 35 বছর আগের স্মৃতিগুলো ফিরে আসবে। আমরা সত্যি জানতাম না। আমাদের বন্ধু অর্ঘ যে কাজটা করেছে, সেই কাজে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি বা হয়তো কয়েকজন উপস্থিত হতে পারেনি নির্দিষ্ট কারণে, আমাদের সকলের অনুভূতি আজকে এক হয়ে এবং আমাদের যারা প্রিয় মাস্টারমশাইরা এসছেন, সমস্ত তাদের শারীরিক সমস্ত অসুবিধে প্রতিবন্ধকতা দূর করে যে আবেগ নিয়ে তারা আজকে এসছেন, আজকে আমাদের কাছে সত্যি অবাক হয়ে যাচ্ছে। আমরা নিজেদেরকে নতুন করে আবিষ্কার করছি। আমার বেশ মনে হয়েছে যে আজকে যে আমরা 20-22 জন এসেছি, তাদের অন্তত 15 জনকে আমি অন্তত এই 35 বছর বাদে যে একবার সুযোগ পেলাম, তারাও আমাকে দেখার সুযোগ পেল। আজকের আমাদের এই অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধেয় শিক্ষক কুমার প্রকাশ সেনকে আমরা আমাদের এই যে স্মরণিকা আমরা প্রকাশ করছি, আমাদের যে ম্যাগাজিনটি, সেই ম্যাগাজিনটি তিনি প্রকাশ করবেন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী কুমার প্রকাশ সেন। আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানে অত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহানে অত জানে। পাপের চিন্তা মরে যেন দহে দুঃসহ লাজে, আজি প্রণমে তোমারে চলিব নাথ সংসার কাজে।
সব কল রবে সারা দিন মান শুনি অনাদি সঙ্গীত গান সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গরাজে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজ শিক্ষক দিবসের দিনে এত সুন্দর একটা মহত্ব অনুষ্ঠান, এর অংশীদার হতে পারাও একটা ভাগ্যের বিষয়। প্রথমেই আমি আমার সমস্ত শিক্ষকগুলিকে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি। আশীর্বাদ করবেন যেন জীবনে আপনাদের প্রদর্শিত পথেই হাঁটতে পারি। তারপর আমার বন্ধুরা তো আছেন, যারা এখানে উপস্থিত আছেন, তাদের সাথেও দীর্ঘদিন পরে দেখা। এই একটা জিনিস, এই যে অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠান দেখে একটা কথাই মনে পড়ে যাচ্ছিল, যেটা কিছুই নয়, এটা হচ্ছে ভারতবর্ষের একটা শাশ্বত রূপ। এই যে পরম্পরা এভাবে চলে আসছে, গুরু শিষ্য সম্পর্ক, সেটাই আমার নতুন করে প্রমাণিত হলো। তা সেই জানি না পরবর্তী প্রজন্ম, অর্ঘ যেটা বললো, পরবর্তী প্রজন্মের কাছে আমরা এটা একটা শিক্ষা হিসাবে রেখে যাচ্ছি হয়তো, আমি জানি না পরবর্তী প্রজন্ম আপনারা আমাদেরকে যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, আমরা তাও কতটা তার মর্যাদা রাখতে পেরেছি, কিন্তু এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তবু আমরা চেষ্টা করছি, আবারও বলছি আশীর্বাদ করুন যেন আমরা এইভাবেই আপনাদের প্রদর্শিত পথে হাঁটতে পারি। সময় আমাদের অনেক আগেই শুরু করা উচিত ছিল, আপনাদের এতক্ষণ ধরে বসিয়ে রেখেছি। তাই আমি একটি সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। আমাদের সেই শাশ্বত রূপ, যেটা আমি বলে এসেছি যে এটা ভারতবর্ষের শাশ্বত রূপ, মানে শাশ্বত রূপ মানে কিন্তু সেই আমাদের বেদের মন্ত্রের কথা মনে পড়ে যায়। সে আমি একটি বেদ সঙ্গীত এখানে পরিবেশন করছি, এই অনুষ্ঠানের সাথে যাদের সামঞ্জস্য থাকে। শ্রীরন্তু বিশ্বে অমৃতাস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণা তমসা পরস্তা তমেব উদিত্বাতি মৃত্যু নীতি নান্যপন্থা বিদ্যতে অয়নায় নানপন্থা বিদ্যতে অয়নায় নানপন্থা বিদ্যতে
রবীন্দ্রসঙ্গীত করছি যে গানটা এই অনুষ্ঠানের সাথে একেবারে মিলে যায়। আমি আমার প্রত্যেকটি বন্ধুকে বলবো, এটা তোমাদের সকলেরই জানা গান, এবং আপনাদেরও যদি গানটা জানা থাকে, নিশ্চয়ই জানা থাকবে, আপনারা কিন্তু সমবেত কণ্ঠেই আমরা একসাথেই গানটা গাইব। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, ও সেই চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, ও সেই চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়। আয় আরে কিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তার। আয় আরে কিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাজি গান গেয়েছি ফুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়। আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। একটা অপূর্ব সময়ের মধ্যে আমরা চলে গেলাম। এইবার আমরা আজকে আমাদের যে অনুষ্ঠান, সেখানে আমাদের যে মাননীয় শিক্ষকবৃন্দ এসছেন, তাদের বক্তব্য আজকে আশীর্বাদী আমরা নিতে চাই। প্রথম শ্রদ্ধেয় শিক্ষক শ্রী কুমার প্রকাশ সেনের কাছে, কুমার বাবুর কাছে আমরা কিছু শুনব। আমার প্রিয় সতীর্থ বৃন্দ এবং তাদের পরিবারগণ, আজকে এই একটা অনুষ্ঠান দেখে আমি খুবই অভিভূত। প্রতি বছর ছেলেরা এই দিবসটা পালন করে 5ই সেপ্টেম্বরের পরে। সাধারণত ফেব্রুয়ারি মাসে হেয়ার স্কুলের মাঠে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আমি বললাম, এবার তো 15 সালটা হয়ে গেছে, তোরা কি করবি? দেখ সেরকম ইন্টারেস্ট কি থাকবে না? বলে হ্যাঁ স্যার থাকবে। তো যাই হোক, তারপর অর্ঘ নিজের চেষ্টায়
আমি তো বলবো যে ও যে অক্লান্ত পরিশ্রম করেছে তার কোনো তুলনা হয় না। আমি এইটাও অর্ঘকে বলেছিলাম, হেয়ার স্কুলে যখন আমি 1959-এ ঢুকেছিলাম, 4টের আগে আমরা কেউ বেরোতে পারতাম না, কোনো টিচার বেরোতে পারতো না। ছাত্ররা ছুটির পরে খেলা করত, হেয়ার স্কুলের মাঠে খেলা, তখন কোনো মায়েরা যেত না, আমাদের পিয়নরাই ওদের বাড়ি বাড়ি পৌঁছে দিত। এবং ওখানে একটা জিমন্যাসিয়াম আছে, যে জিমন্যাসিয়াম 90% টিচাররা জানে না। তখন অর্থ বললো যে কোথায় স্যার? আমি বললাম বর্তমানে একতলার যে পশ্চিম দিকের কোণের ঘরটা ছিল জিমন্যাসিয়ামের ঘর। এই জিনিসটা একটা দৃষ্টান্ত রেখেছে যে কিভাবে পুরনো ছাত্ররা এখনো টিচারদের সম্মান জানায়। এরকম আমি সম্মান হেয়ার স্কুলের ছাত্ররা দিত এবং এরাও এখন দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে বর্তমানে সেটা দিচ্ছে। একটু আগেই আপনারা শুনলেন যে কার্গিলে যুদ্ধ হচ্ছিল, ও বিমান বাহিনীতে ছিল এবং কার্গিলের যুদ্ধের সময় যখন আমরা আরাম করে ঘুমিয়ে তখন ও যুদ্ধ করছে, প্রত্যক্ষ ওর সামনের লোকেরা মারা গেছে, জিজ্ঞেস লোকে ও আমাকে গল্পগুলো শুনিয়েছে, ঘটনাগুলো শুনিয়েছে যে কিভাবে নিজের মরতে গেছে, তবুও সে দৃঢ় চেতা হয়ে সে ওই যুদ্ধটা করেছে। সেই সমস্ত বীর সেনানীদের আমি আমার শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় শিক্ষক গোপাল দাস চক্রবর্তী গোপাল বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তবে অঙ্কে ফাঁকি দিলে তারা আমার হাতে মারও খেয়েছে। যখন শুনি ছেলেরা সব স্বদেশে এবং বিদেশে সাফল্য দেখিয়েছে, খুবই গর্ববোধ করি। আর আমার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, হাসি ঠাট্টায় দিন কাটতো। যখন শুনি তারা অনেকেই নেই, দুঃখ হয়। আর যাদের মাধ্যমে এখানে আমরা মিলিত হয়েছি সেই সমস্ত ছাত্রদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। সকলে ভালো থেকো, এইগুলো আমি আমার বক্তব্য। আমার প্রিয় ছাত্ররা, সবাইকে জানাই আমার হার্দিক শুভকামনা। আজ শিক্ষক দিবস। প্রথমে স্মরণ করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ মুখীর, যার জন্মদিনে এই দিনটি পালিত হয়। আর প্রাক্তন ছাত্রদের আহ্বানে এই শুভ মুহূর্তে শরীক হতে পেরে সম্মানিত বোধ করছি। শিক্ষা বিতরণের মহৎ উদ্দেশ্য নিয়ে জীবন অতিবাহিত করে যে উপলব্ধি হয়েছে তা হলো শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই শিক্ষক দিবসে শিক্ষাকে সার্বজনীন করার শপথ নাম কামনা করি, যে জ্ঞানের আলো প্রজ্বলিত হোক এবং সেই আলোয় উদ্ভাসিত হয়ে গড়ে উঠুক বর্ণময় পৃথিবী। ধন্যবাদ। মানে সম্মান জানানো এর চাইতে বড় আর কিছু হয় না। আমরা তো গর্ব করতাম যে হেয়ার স্কুলের সবচেয়ে বড় ডিসিপ্লিন, পড়াশোনা তো নিশ্চয়ই, কিন্তু ডিসিপ্লিনটা বিরাট। নকশাল পিরিয়ডে আশেপাশের স্কুলে টিচারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, নানাভাবে তাদের ইনসাল্ট করেছে, কিন্তু আমরা হেয়ারে কিন্তু মাথা উঁচু করে আমরা শিক্ষক ছাত্র আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের এখানেও নকশালপন্থী কিছু ছাত্র ছিল, কিন্তু তারা শিক্ষকদের কোনোদিন অপমান করেনি, বরঞ্চ আমরা যখন দাঁড়াতাম ওরা মাথা নিচু করে চলে যেত। এটাই হচ্ছে আমাদের বড় পাওনা। শ্রদ্ধেয় শিক্ষক কুমারদা, আমি যদি হেয়ারে পড়তাম তাহলে হয়তো কুমার বাবুর কাছে আমি পড়ার সুযোগ পেতাম। যাই হোক, এখন কুমার বাবু যেটা বলেছে সেই সম্পর্ক কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এটার জন্য শুধু ছাত্ররা দায়ী না, আমরাও দায়ী, এটা অস্বীকার করার উপায় নেই। আমরাও সেভাবে মিশছি না। আমরা যেরকম তাদের শাসন করতাম সেরকম ভালোবাসতাম। তোমরা সুব্রত ব্যানার্জি, তারপরে ওই আমাদের কমার্সে পড়তো, খুব ভালো ছেলে ব্যানার্জি, চার্টার্ড শ্যামল ব্যানার্জি আমাদের এই যে সরস্বতী পুজো হয় ওরা তখন আসতো। আমরা তখন সবাই মাস্টারমশাইরা বসতাম, পুরোনো দিনের মাস্টারমশাই বসতাম, পুরোনো ছাত্ররা আসতো। আর আমাদের একটা নিয়ম ছিল যে আমরা এক্স স্টুডেন্টদের জন্য একটা প্যাকেট করতাম, ছোট্ট একটা প্যাকেট, বেশি আইটেম থাকতো না, সামান্য আইটেম, কিন্তু ওইটা ওদের হাতে তুলে দিতাম বিকেল বেলার দিকে। ওরা এত খুশি হতো
আমাদেরও ভালো লাগতো। তবে সত্যি কথা, অর্ঘ আমাকে অনেকবার বলেছে, অর্ঘ আমার উপর একটু রাগও আছে অর্ঘ, কারণ ও আমার কাছ থেকে লেখা পায়নি। আমি বলেছিলাম আমার চোখে একটু প্রবলেম আছে, আমি পারবো না অর্ঘ। তারপরে আপনি আসবেন, গাড়ি পাঠাবো, আমি কিচ্ছু পাঠাতে হবে না, আমি তোমায় কথা দিচ্ছি যাবো। তা আমি এসছি, মাঝে আবার একটু ভয়ও করছিলাম, কি জানি আবার যদি পুরোনো দিনের কথা ভেবে মারধর দিয়ে দেবে না তো। যাই হোক, সত্যি কথা বলছি, তোমাদের এই যে আজকের অনুষ্ঠান, এটা সম্পর্কে আমি আর কি বলবো, এটা আমার একটা পাওনা, এটা হচ্ছে আমার অক্সিজেন। অর্থাৎ আগামী দিনে আমাকে আর অনেকদিন হয়তো বাঁচিয়ে রাখবে এটা। এই সুন্দর একটা অনুষ্ঠানে একটা গেট টুগেদার, আমি মনে মনে ভাবছিলাম আমাদেরও পুরনো টিচারদের সঙ্গেও সবসময় দেখা হয় না। আর এত ছাত্র, সত্যি কথা বলতে কি তোমাদের মুখগুলো মনে পড়ে, নামগুলো হয়তো অনেকেরই মনে নেই, কিছু মনে করো না তোমরা। সেই জন্য তোমাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আর আমাদের তো ভালো লাগলোই, সত্যি কথা। আর তোমরা, আমি সবসময় ফিল করি, বাড়িতে বসেও ফিল করি, তোমরা আমাকে যে শ্রদ্ধা জানাও সেটা আমি ফিল করি। আর আমার বিশ্বাস তোমরা বাড়িতে থেকেও এটা বুঝবে যে আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সবসময় আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি হেয়ার স্কুলে সেই কিন্তু আমি মাস্টারমশাই, তো মাস্টারমশাইকে ছাত্ররা স্যার বলে ডাকে। তা আমি আগে যেখানে শিক্ষকতা করেছি সেখানে কিন্তু দাদা, তোমরা যারা জানো রামকৃষ্ণ মিশনে কিন্তু সবাই সবার দাদা। মানে সবচেয়ে আশ্চর্য হচ্ছে, একজন 58 বছরের মাস্টারমশাই, আমি যখন গেছি ওখানে, আমার বয়স খুব কম, 19 বছর, সে আমাকে দাদা বলছে, আমিও তাকে দাদা বলছি। সে আমাকে বলছি বীরেন্দা, আমি তাকে বলছি হিমায়িতা। একটা অদ্ভুত ব্যাপার। আমার হেয়ার স্কুলে সে আমি কিন্তু প্রথম আমি স্যার পেলাম। এবং আর একটা মজা হচ্ছে যে আমি বিএড করেছি শান্তিনিকেতনে, ওখানেও কিন্তু দাদা, ওখানে অধ্যাপকদের সবাই দাদা বলে, এমনকি ভিসিও কিন্তু ওখানে দাদা, যদি শান্তিনিকেতনে কেউ জানো বা রাত্রে হলে পড়াশোনা করে থাকে। তো আমার খুব ভালো লেগেছিল অর্ঘ যখন এলো, কেনার কোনো প্রশ্ন নেই, অর্ঘ নিজের অভিজ্ঞতাই বলেছে, বেল দিয়ে দরজায় যখন গেটটা খুললো, আমার ধারণা কেউই ওকে চিনতে পারেনি। কেন সত্যি কথা বলতে গেলে 78-80 সালে পাস করে গেছে ছেলেটা, তারপরে 20, 30, 35 বছর, চেনার কথা নয়। আর ওরা হয়তো খানিকটা এখন চিনতে পারে, বলছিল যে ফেসবুক টুক হয়ে গেছে তো ওইসব কারণে, না হলে আমাদেরও চেনার কথা নয়, মানে ছাত্রদের আর কি করে চিনবে আর কি। তা আমার পরে আমি অনেক ভেবেছি কিন্তু, যেটা অল্প যেটা বললো না, যে অনেকে ভেবেছে পাগলাম, অনেকে, আমারও খানিকটা চিন্তা কিন্তু মাথায় এসেছিল, ব্যাপারটা কি এত বছর পরে চেনা একদম কথা নয়। আমি তখন একটু ভাবলাম, আমার মনে হলো যে ওদের ছেলে মেয়েরা তো এখন, ওই বলছিল মেয়ে বোধহয় MSc করছে বা পাস করে গেছে। আমার মনে হলো ও বোধহয় চিন্তা করছে আমার মাস্টারমশাইরা কেমন ছিল আর আমার মেয়ের মাস্টারমশাই বা দিদিমণিরা কেমন। দেখে থেকে বোধহয় মনে হয়েছে যে আমার মাস্টারমশাইরা আমার ছেলে মেয়েদের মাস্টারমশাই যেহেতু বোধহয় অনেক ভালো, সেই জন্যই বোধহয় আমার ধারণা হয়েছে যে সবার সঙ্গে একটু মিট করি। কারণ সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু এটা অবাকই লেগেছে, মানে ভালো তো লাগছে বটেই, এবং আজকে দেখা হওয়ার পরে অনেককে পরে আমি রাস্তায় চিনতে পারবো। তো একটা কথা হচ্ছে, আমার মনে হয় সব অনুষ্ঠান শেষে তোমরা প্রত্যেকে মাইক নিয়ে এখন তোমরা কি করছো এবং কোথায় আছো সবাই বলবেন। কেন সত্যি কথা বলতে গেলে আমরা এখনো কিন্তু জানি না। অর্ঘ আমাদের বাড়িতে অনেকবার গেছে বলে আমরা জানি, কিন্তু সবার তো জানি না। তোমরা এটা কিন্তু করবে। আর একটা কথা একটু হালকা করেই বলছি, তখনকার দিনের মাস্টারমশাই তো ছাত্রদের মারতো, মারলে কিন্তু কিছু হতো না, পুলিশ আসতো না। এখন যেমন ছাত্র মাস্টারমশাইকে মারে, ঠিক উল্টোটা হয়ে গেছে, একই অবস্থা, এখনো কিন্তু পুলিশ আসে না। যাই হোক, আমি বক্তব্য শেষ করছি, খুব ভালো লাগলো। এখানে এসে যখন ঠিক বিকেলটা গড়িয়ে সন্ধ্যেটা এলো, তখন ওই গানের খড়িটা মনে হচ্ছিল, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে বন্ধু, এই বন্ধনটা একই বন্ধনে জড়ালে বন্ধু। আমার মনে হলো যে আত্মিক বন্ধন, আত্মিক বন্ধন মানে কি? আত্মার বন্ধন। আত্মা কোথায়? আত্মার অবস্থান কোথায়? আমার ছাত্রদের জানাচ্ছি, আত্মার অবস্থান, মনে আত্মা নয়, আত্মার অবস্থান আমাদের এই গুরু, তার মধ্যস্থ
এইটা হচ্ছে আত্মার অবস্থান, আমার সাথে আত্মার যোগাযোগ। মানে আমি যা ভাবছি, আমি যাকে ভাবছি সেও আমাকে ভাবছে, আমার এখানে এসে তাই মনে করি। আমার প্রাণের ছাত্ররা, তারা আমাকে ভাবছে, আমি তাদের ভাবছি। ভাবনাটা এমন জিনিস, না যায় দেখা, না যায় শোনা, না যায় বোঝা, না যায় পরিমাপ করা, কিন্তু এর বন্ধনটা এত দৃঢ় যে না যায় কাঁটা, না যায় ছেঁড়া। আমি আর বিশেষ কথা বলতে চাই না, আমার প্রাণপ্রতিম ছাত্ররা তারা যেন এভাবেই আমাদের মনে রাখে। অতীনবাবু বলছিলেন না, আমাদের অক্সিজেন, আমরা সারা বছরে এরকম 2-3টে অনুষ্ঠান পাই, অন্তত একটা তো পাই, এবং সেটাই আমাদের অক্সিজেন। আমি ঢোকার সময় অনেকে বলছিল সবারও একই রকম আছে, কারণ আমি অক্সিজেন পাই, আমি ছাত্রদের কাছ থেকে অক্সিজেন পাই। আপনার যোগটা যদি থাকে, এটা বললাম, আমার আশা এই যোগটা কেউ কোনোদিন বন্ধন ছিন্ন করতে পারবে। সবাই ভালো থাকুন, তোমরা বড় হও, আমাদের পাশে তোমরা দেখো, তোমরা তোমাদের সন্তান, আমরা সন্তান, যেন আমাদের পাশে সবসময় থাকবে, এই আশীর্বাদ জানিয়ে। ধন্যবাদ সমরবাবু। এই অক্সিজেনটা যেমন আপনাদেরও প্রয়োজন, সেই অক্সিজেনটা ছাত্রদেরও প্রয়োজন। ছাত্ররাও কিন্তু এই অক্সিজেনের অভাবে এতদিন ছটফট করেছে, এবং আজকে আপনাদের যে আশীর্বাদ বা ভালোবাসা আমরা অনুভব করছি, এই 25 বছরের ব্যবধানটা যেন এক নিমেষে কেটে যাচ্ছে। এবং যে কোনো জাগতিক বস্তুই যত দূরে চলে যায় তত তার আকর্ষণও বাড়ে। আমাদের শৈশবটা আমরা কাটিয়েছি বহুদিন আগে, কৈশোরটা, সেই কৈশোরটাকে আজকে আমরা যেন আরো কাছে, আরো তার আকর্ষণটা আমরা আজকে অনুভব করতে পারছি, এবং যত দিন যাবে সেটা আরো বেশি করে অনুভব করব। আপনারাও সুস্থ থাকুন, এবং এই অক্সিজেনটা যেন পারস্পরিক সুস্থতার একটা প্রতীক হয়ে যায়, লক্ষণ হয়, সেটাই আশা করব। এরপর আমরা অনুরোধ করব দেবীপ্রসাদ পুরকায়স্থ, ওনাকে কিছু বলতে। আমার এককালীন সহকর্মী এবং ছাত্রদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি যে আজকের এই অনুষ্ঠানের কথা প্রথম আমাকে বলে অর্ক, এবং বলে মানে কি, আমি তখন কলকাতা শহরের বাইরে বহু দূরে, সেইখানে ফোন করে কোথায় বীরেনবাবুর কাছ থেকে আর কার কাছ থেকে ফোন নম্বর নিয়ে সেখানে আমাকে ফোন করে আজকের কথাটা বলে। তখন হয়তো দিন ঠিক হয়নি, বলেছিল হবে। যেহেতু বাইরে ছিলাম, বিশদভাবে কিছু ও বলতে পারেনি, আমিও জানতে পারিনি। জিজ্ঞেস করেছিল আমি কবে কলকাতা ফিরব। ফেরার পরেই মনে রেখে দিয়েছিল, তারপর টেলিফোন করে, এবং টেলিফোনের পরে কিছুদিন পরেই ও বললো আমি আসছি আপনার বাড়ি অমুক দিন। এবং সেই দিনই ও তাপস মজুমদারকে সঙ্গে করে আমার বাড়ি আসে এবং বলে যে আমি প্রায় যোগাযোগ করছি, নিজে চেষ্টা করছি প্রত্যেকের বাড়ি গিয়ে যোগাযোগ করতে। এই যোগাযোগের যে এলাকা, সে হাওড়া থেকে শুরু করে যাদবপুরের সন্তোষপুর, আবার অন্যদিকে কন্যাগর, সোদপুর, আবার বেহালা, শুনেই আমি প্রায় স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মানে একটি পুরো খেপাটে চরিত্র না হলে এরকম করা যায় না। তবে বলেছিল আমার সঙ্গে আমার অনেক বন্ধুরাও আছে, তারা হয়তো সব সময় দিতে পারছে না, কিন্তু সঙ্গে আছে, অনেক সময় আমাকে সাহায্য করছে অনেক ব্যাপারে। তারপর যখন এই দিনটি ওরা স্থির করল,
আজকের দিন। দেখলাম সবাইকে নিয়ে আসার ব্যবস্থা করছে এবং নাকি পৌঁছেও দেবে। দেখে আমি ভাবছিলাম যে দেখে এবং শুনি যে ব্যাপার না হলে এরকম করা যায় না। কারণ আজকে একটা বেশ ছুটির দিন ছিল সবার, সবাই ওরা বন্ধুরা মিলে নিজেদের মধ্যে আড্ডা মেরে গল্প গুজব করে কোথাও বেড়াতে গিয়ে সময় কাটাতে পারত। প্রত্যেককেই এখন জীবিকা অর্জনের জন্য সপ্তাহে অন্তত 5 দিন থেকে 6 দিন কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু সেই জন্য অনেকদিন ধরে নিজেদের ব্যক্তিগত সুখ সুবিধায় কিছুটা হলেও নিশ্চয়ই বিসর্জন দিয়ে কম বেশি পরিশ্রম করে আজকের দিনের জন্য প্রস্তুত হয়েছে এবং দিনটাকে সম্ভব করে তুলেছে। এটা একটা বিশেষ ধরনের আন্তরিকতা না থাকলে, নিজেদের মধ্যে এবং শিক্ষকদের প্রতি একটা টান না থাকলে এটা অসম্ভব। এবং তার ফলে আমরাও যেমন অনেক পুরনো সহকর্মীদের, যাদের হয়তো প্রায় 15 বছর অন্তত দেখিনি, যেমন গোপালদাস চক্রবর্তী, আমাদের মধ্যে কথা হচ্ছিল, কম করে হলেও 15 বছর কেটে গেছে আমাদের দেখা হয়নি। আজকে দেখা হলো। আরো অনেকের সঙ্গে, ছাত্রদের সঙ্গেও, এবং এর কথা ছাত্ররাও জানে। আমি বলেও প্রত্যেককে যে তোমাদের বেশিরভাগই আমার চেহারা মনে আছে, কিন্তু নাম খুব কম জনেরই মনে আছে। ওরা নিশ্চয়ই নিজ গুণে ক্ষমা করে দিচ্ছে আমাকে সেই জন্য। তারপর এখানে এসে সবার কথা শুনলাম। বিশেষ করে অর্ঘ তার কথা বলল এবং মনে হলো যে গানটা ওরা গেয়েছিল জয়দীপ এবং অর্ঘ বিশেষ করে গলা মিলিয়েছে। তারপর সবাই সেই পুরানো দিন, সেই দিনের কথার সুরেই সমগ্র অনুষ্ঠানটা ওরা বেঁধে দিয়েছে, একটুও তাল কেটে যায়নি। সুতরাং এই অনুষ্ঠানে আমরাও সুযোগ পেলাম এক সুন্দর সন্ধ্যা কাটাবার, সবার সঙ্গে আবার মিলিত হয়ে পুরোনো দিনের কথা মনে করার একটা সময় পেলাম। নমস্কার। এখনো যেন মনে হচ্ছে আমরা ক্লাসরুমে বসে আছি। ব্যক্তিগতভাবে আমি শিক্ষকতায় আছি এবং আমি এই যে সমস্ত যে কথাগুলি আলোচনা হয়েছে, এই বিষয়গুলো এই মুহূর্তে যারা শিক্ষকতায় আছেন তাদের যে সমস্ত সমস্যা, সেগুলো প্রতিদিন আমরা অনুভব করছি। তো যাই হোক, সেটা আমি দু একটি কথা বলবো পরে। এখন আমাদের সামনে বলবেন আমাদের সদ্য শিক্ষক শ্রী অশোক বিশ্বাস মহাশয়। অশোক বাবুর কাছে আমরা দু একটি কথা শুনব। মহিলা অতিথিবৃন্দ এবং আমার অতি প্রিয় ছাত্র, আজকের এই ঘটনাটাকে অভিনব বললে মনে হয় ঠিক হবে না, যেন জাদুর চিরাগের মতন আমাদের নিয়ে আসা হয়েছে, আবার আমরা এই চলে যাব। কিন্তু এইটা করতে গিয়ে যে অর্থ, শ্রম, পরিশ্রম, মেধা, কি পরিশ্রম করতে হয় যারা সংগঠন করে তারা বুঝতে পারে। তাই তাদেরকে শুধু আশি জানিয়ে আমার কথা শেষ হবে না, তারপরেও যদি কোনো শব্দ থাকে সেটা তাদের প্রতি হয়েও। হেয়ার স্কুলের ইতিহাসটা প্রায় 200 বছর হতে চলল। আগামী 2.5 বছরের পরে 200 বর্ষ পূরিত হবে।
তাই এই ইতিহাসের একটা অতি ভগ্নাংশ এই পত্রিকায় যোগ হলো, যেটা কোনো সময় কোনো গবেষক, সমাজবিজ্ঞানী যারা খুঁজে কোথা থেকে কি পাবে এবং তাদের সাহায্য করবে একটা সময়ের ইতিহাস। আমি যেমন হেয়ার স্কুল সম্বন্ধে জানতে গিয়ে অর্থতন্ত্র সব কথা পেয়েছি। রসময় মিত্র নামে একটা হেডমাস্টার ছিলেন, তার পরিচয় হচ্ছে তিনি ভাবকীর্তন গাইতেন। আর হেয়ার স্কুল সম্বন্ধে সাধারণ মানুষের যে একটা উচ্চ ধারণা, সেটা আমি ব্যক্তিগতভাবে দুটো জায়গায় অন্তত প্রমাণ পেয়েছি। সেটা না বললে মনে হয় অক্ষুণ্ণ থেকে যাবে। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হলেও একটু বলা উচিত, এই জন্য হেয়ার স্কুলে গর্ব করার মতো কিছু আছে। আমার প্রতিবেশীরা কয়েকজন মিলে আমার প্রতিবেশীরা বাড়িতে গিয়ে যখন আলাপ পরিচয় হলো, আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি করেন। আমি তো বিনয়ের সাথে বললাম শিক্ষকতা করি। কোথায় শিক্ষকতা করি? তখন বলতেই হলো হেয়ার স্কুল। সেই উচ্চস্বরে বলল, জোরে বলুন, হেয়ার স্কুলে আপনি শিক্ষকতা করেন। তবে এই যে স্মারকগ্রন্থটা, এটা একটা গুরুত্বপূর্ণ, শুধু একটা সুন্দর সন্ধ্যা আমরা উপস্থিত হলাম, হারিয়ে যাবে সব, কিন্তু এটা থেকে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ ধরনের অবস্থান। যে যায় কন্ট্রিবিউট করুক লেখায়, সেগুলো একটা ইতিহাস হয়ে যাবে। আগামী ওই উৎসবে কী হবে আমরা জানি না, নিশ্চয়ই বড় আকারে কিছু হবে, আরো নির্বাচন আছে। আর এদের যে উদ্যম, এই উদ্যমটাকে মানে ভাষায় প্রকাশ করা যায় না। এই বয়সটা হচ্ছে সংসারের প্রতি দায়বদ্ধ সময়। এই মাঝ বয়সে সংসার গোছাবার সময়, যত্ন নেওয়ার সময়, তারা যেন এইসব বাদ দিয়ে এই যে এইসব মানে এইসব অনুষ্ঠান করছে, এটা একটা বিস্ময় বলে অভিনব বিস্ময় পাবে। এটা আমি করতেই হবে। এবং এই সর্বশেষে রবীন্দ্রনাথের একটা বিষয় বলে তাদের উৎসাহ দেওয়ার জন্য একটা রবীন্দ্রনাথের একটা পৃথিবীতে যেখানে এসে তুমি থাকবে সেটার মধ্যে সংসার, কারণ তুমি কেবল একটা থামবে আর কেউ থামবে। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারো, তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমার উপর এসে আঘাত করবে, একেবারে বিদীর্ণ বিপর্যস্ত হবে, কিংবা অল্পে অল্পে ক্ষয়প্রাপ্ত হয়ে কালো স্রোতের তলদেশে অন্তরিত হবে। হয় বিশ্রাম চলো এবং জীবন চর্চা করো, নয় বিশ্রাম করো এবং বিলুপ্ত হও। এই কথা বলে তাদের আগামী জীবন আরো উজ্জ্বল হোক, বিভিন্ন সামাজিক কাজে তারা নিয়োজিত হোক, এই আশা করে তাদের শুভেচ্ছা, প্রীতি এবং আশীর্বাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আমি 76-এর ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ গভর্নমেন্ট স্কুল থেকে এয়ারে আসি। তোমাদের এখানে যারা এর অনুষ্ঠান করছো, তাদের সবাইকে আমি ঢোকবার সময় চেষ্টা করছিলাম যে পুরনো মুখগুলো মনে আনতে পারি কিনা। খুব একটা সক্ষম হয়নি, হ্যাঁ, কারণ বহুকালের ব্যাপার। হ্যাঁ, আর এইটা আমি ঢোকবার সময় যথেষ্ট চেষ্টা করেছি, দুই একটা মুখকে যেন একটু মনে হলো চেনা লাগছে। এটা হয় পথে ঘাটে অনেক সময় ছাত্রদের সঙ্গে দেখা হয়ে গেলে একটু অস্বস্তি লাগে, ও আমাকে চিনল, আমি চিনতে পারলাম না, মনে মনে নিজেকেই ধিক্কার দিই। যাই হোক, এগুলো ঘটনা। হেয়ার স্কুলে এসে
একদল বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে আমার আলাপ হলো, ভালো লাগলো। আজও তারা অনেকেই আছেন এবং আমরা খুব একটা মানে আনন্দের পরিবেশে বহুকাল কাটিয়েছি। টিচার্স রুমে নানা বিষয়ে আলোচনা হতো। আমি একজন তার মনোযোগী শ্রোতা। নানা বিষয়ে ভালো ভালো বিষয়ে কথাবার্তা হতো। আর অনেককেই দেখতাম যারা হয়তো আমার শিক্ষকের বয়সী, তাদের সঙ্গেও কাজ করে খুবই আনন্দ পেতাম। আর মানে আমি 97-এ রিটায়ার করেছি। তারপরে যোগাযোগ ছিল, আজকে আস্তে আস্তে কমে আসছে। এখন সবসময় পারি না যে স্কুলের অনুষ্ঠানে যাওয়াটা একটু অসুবিধা হয়ে পড়ে। যাই হোক, তোমরা আজকে যে একটা অপূর্ব সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দিলে, এর জন্য ভগবান তোমাদের মঙ্গল করুন। মানুষের আশীর্বাদ যদি কিছু হয়, আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছি। আর মনে করছি আবার যেন নতুন করে আবার তোমাদের যেন ভালোবাসি, এই ইচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। আমাদের একজন শিক্ষক শ্রী অনিত রায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বন্ধু, আজকের এই অনুষ্ঠানের টাইম মেশিনে আমরা চলছি, অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়, তিনি যে কথাটা ওখান থেকে বলে দিয়েছেন স্যারের কানে নিশ্চয়ই চলে গেছে। স্যার বক্তব্যের সঙ্গে সঙ্গে আমাদের কিছু শোনাবেন, তার জন্য আমরা সবাই প্রত্যাশা করছি। তাদের প্রত্যেককেই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমার বয়োজ্যেষ্ঠ বেশি আছেন এবং আমার ছাত্র বলে যারা আছেন তারাও কিন্তু আমার বয়সী প্রায়, এবং প্রত্যক্ষভাবে কেউই আমার ছাত্র নয়। তবু আমি খুব গর্ব করে খ্রিস্টতা ছাড়ায় আমি অসংকোচে অর্ঘ্যকে অর্ঘ্য বলতে পেরেছি, আমার ছাত্র বলেই সম্বোধন করতে পেরেছি এবং তুমি বলেই সম্বোধন করেছি। আমার এতটুকু সংকোচ হয়নি এই কারণে আমি এখনো মনে করি জগদীশ বসু, প্রফুল্লচন্দ্র রায়, জরাসন্ধ, প্রমথেশ বড়ুয়া, এইসবের মানুষের পায়ের ধুলো আমি একটু নিতে পারলে আমি ধন্য। কিন্তু তবু তারাও আমার ছাত্র। এই অর্থেই ছাত্র, তারা কিন্তু হেয়ার স্কুলের টিচার, হেয়ার স্কুলের শিক্ষক। অক্ষয় কুমার বড়াল যখন ওখানে পড়াশোনা করছেন, তাকেও আমি ছাত্র বলতে পারি। আর আমার সহকর্মী শিবনাথ শাস্ত্রী, তাকেও আমি বলতে পারি। আমি গর্ব অনুভব করি সেই স্কুলে আমি ধুলো বালি প্রাণগণার সঙ্গে মিশেছিলাম এবং এখনো আছে, এটা আমার গর্ব। আমি দুটো কথা বললে বোধহয় বিরক্তি উৎপাদন করব না আমার সহকর্মীদের এবং আমার ছাত্র প্রতি বন্ধুদের। যে ছাত্র শিক্ষক সম্পর্ক যে প্রসঙ্গটা আসছিল, সেটা বোধহয় একতরফা হয় না। আজকে সেই পরিবেশ নেই। আমাদের সময় যে পরিবেশটা ছিল, সেটা বলে আক্ষেপ করে লাভ নেই। মরণে বুঝি নাহি মরণ, মরণে বুঝি নাহি মরণ,
কৃপানিধি 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 দেখিয়াকে করলে হরণ মরণের বুঝি নায়ক মরণ। সকলের কাছ থেকে আশীর্বাদই পেয়েছি, ভরসার কথা পেয়েছি। তারা আমাদের জীবনে যে বাকি সময়টা আমরা যেন অনেক কার্যকরী হয়ে কাজ করতে পারি, তার প্রচুর প্রচুর অক্সিজেন জুগিয়ে দিয়েছেন আজকে। আবারও এই অনুষ্ঠানে যে উদ্যোগ, যে অনুষ্ঠানের ভাবনা, আমাদের বন্ধু অর্ঘের কথা না বলে থাকা যায় না। কারণ যখন প্রথম ছবিটা সে দেখিয়েছিল, আজকে যখন সঞ্চালনার কাজে সে আমাকে বলেছে, তখন আজকে সঞ্চালনা করতে প্রতি মুহূর্তে অনুভব করছি তার যে বক্তব্য, যে চিন্তা, এবং যে সে একটা কথা বলেছিল। একমাত্র কুমারবাবুর বাড়িতেই আমি তার সঙ্গে ছিলাম, অন্যত্র আমি তার সাথে ছিলাম না, অন্য কোনো বন্ধুরা ছিলেন, নাও থাকতে পারেন। কিন্তু সে একটা কথা বলেছিল যে যখন সে ঢুকতো আর বেরোতো, তখন সে একটা দ্বিগুণ উৎসাহ নিয়ে সে বেরিয়ে আসতো। একটা খুব জরুরি কথা এর মধ্যে একজন স্যার বললেন, বীরেন বাবু, যে আমরা আমাদের সম্বন্ধে দু একটি কথা যদি প্রত্যেকে বলি, তাহলে তিনি একদম বলেছিলেন যে আমরা কোথায় থাকি বা কি করি, এই রকম একটা কথা উনি জানতে চেয়েছিলেন। তো আমরা যদি দু একটি কথা আমাদের সম্পর্কে বলে দিই। আমি বলে দিই প্রথমে আমার নিজের কথা। আমি বরানগরে থাকি, বরানগর টবিন রোডে, আর আমি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করি। নমস্কার, আমি গড়িয়া মহামায়াতলায় থাকি। আমি জাপানিজ কনসুলেটে আছি। নমস্কার, আমার নাম দীপঙ্কর পাল। আমি থাকি ফিলো স্ট্রিটে, আর আমি চাকরি করি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে। একদিন গোপালবাবু স্যারের সাথে দেখা হয়েছিল। গোপালবাবু স্যার তখন বর্ধমানে ছিলেন, তখন সবে আমি চাকরিতে ঢুকেছি। তখন গোপালবাবুর সাথে আমার ওই বর্ধমানের কোনো একটা ব্রাঞ্চে আপনার সাথে দেখা হয়েছিল। সেই কথাটা আপনার আজকে আপনাকে দেখে খুব মনেও পড়ছিল। ঠিক আছে, প্রণাম নেবে। আমি হুগলি জেলার একটি স্কুলে শিক্ষকতা করি। এখন ওখানেই আমাদের সমস্ত যে গুরুজন যারা আছেন তাদের থেকে অনুপ্রাণিত হয়ে একটা ডিসিশন নিয়েছিলাম। আমি নিজে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার, অনেক কাজকর্ম করেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে আমাদের এই দেবতুল্য যে শিক্ষক এবং যে পদ্ধতিতে আমরা শিক্ষা পেয়েছি, সেই শিক্ষায় গ্রাম বাংলার দিকে কিছুটাও ছড়িয়ে দিতে পারি, তাহলে মনে হয় আমার জন্মটা সার্থক হয়ে যাবে। হাই স্কুলে পড়েছি বলে আমার জন্মটা সার্থক বলে মনে করি। এবং আজকের এই যে অনুষ্ঠান, আমরা যে একত্রিত হতে পেরেছি, এর জন্য এখানে আমরা আজকে সবাই যারা উপস্থিত হয়েছি, আমার মনে হয় এটা ভগবানের একটা বিশেষ করুণা এবং একটা সমাজের একটা বিরাট বড় একটা দিক। এবং আমার যত বন্ধু যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং যারা হননি, তাদেরকেও বলবো আগামী দিনে তারা যেন আমরা সবাই এক হতে পারি এবং বাকি জীবনের দিনগুলো যেন এই বন্ধুত্ব সুলভভাবে কাটিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় করি। আমি বেহালায় থাকি, তো আমি হেয়ারে 1 থেকে 12 পর্যন্ত পড়েছি। মোটামুটি সবাই আমার সাথে কোনো না কোনো সময় ছিল। তো যাই হোক, আমি চাকরি করতাম ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুমে। 2006 সালে আমি ভলেন্টিয়ার নিয়েছিলাম। এখন একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। আমি তাপস মজুমদার, আমি বিধাননগরেই থাকি। আমি এক আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে চাকরি করি। প্রথমে আমি শিক্ষকদের আমার আন্তরিক নমস্কার জানাই। আমি সুশান্ত ব্যানার্জি, শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজে কাজ করি। অতীনবাবু এক্ষুনি শ্যামল ব্যানার্জির নাম বললেন, সুব্রত ব্যানার্জির নাম বললেন। শ্যামল ব্যানার্জি আমার বড়দা আর সুব্রত ব্যানার্জি আমার মেজদা। আমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত হেড স্কুলে পড়াশোনা করেছি। নমস্কার।
ব্যবসা করি আর থাকি বাচ্চার কাছে। আমি সোনারপুরে থাকি, আমি ছায়া প্রকাশনীতে এডিটরের কাজ করি। আমাদের স্যাররা জানেন হয়তো, কথা হয়নি, আমাদের দোকানটা ছিল, কোথাও হয়নি, দোকানটা আগে আমরা ছিলাম। আমি হেয়ারেরই ছাত্র, আমি 6 থেকে হিন্দুতে পড়েছি, 6 থেকে 12 হিন্দুতে পড়েছি, হেয়ারে প্রাইমারি পড়েছি আর কি। যাই হোক, সবাইকে পুনর্জান। দেবব্রত খাস্তগি। আমি টালিগঞ্জে থাকি, ইন্ডিয়ান অয়েলে আছি, এখন কলকাতায় পোস্টেড। দেবাশিস রক্ষিত। আমি সল্টলেকে থাকি, আমাকে সব স্যারেরাই চেনেন বলতে এই কারণে বলছি, আগে তো চিনতেন, 2000-এর পর থেকে আমার পিএনবির থেকে যেতে গিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যেতে একটা মেডিসিনের দোকান ছিল, আর কিন্তু ওটা আমার 2005-এ বন্ধ হয়ে যায়। তারপর 2006 থেকে আমি নানা জায়গায় পড়াতে শুরু করি বলতে একটা সাবজেক্টই পড়াই, যেটা গোপালবাবু ও নয়নবাবু আমাকে চক মেরেছিলেন, তার থেকে শিখেছিলাম। সেই চক মারার জন্য এখন এরিথমেটিক পড়ায়, WBCS পরীক্ষা যারা দেবে তাদেরকে থেকে আরম্ভ করে সমস্ত চাকরির পরীক্ষা এরিথমেটিকটাই পড়ায়, এই চক মারার জন্যই সেটা শিখেছি। ললিত চৌধুরী। সমস্ত স্যারকে আমার প্রণাম, আর বন্ধুদের অসীম ভালোবাসা। 35 বছর বাদে আবার সবাই মিলিত হয়েছি। আমি 27 বছর হলো কলকাতা ছেড়েছি। আমি থাকি রাজস্থানে, কোটাতে ইনস্ট্রুমেন্টেশন লিমিটেডে কাজ করি। বর্তমানে 1 বছর হলো আমি ভিলাই রিজিওনাল অফিসে রিজিওনাল ম্যানেজার হিসেবে কাজ করছি। আমি বাইরে এতদিন থেকে আর বর্তমান প্রজন্মের, সেটা আজকেই বলছিলাম ওকে দেখে আমার যেটা মনে হয়েছে, আমরা এখনো আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যে কোনো টিচারকে দেখলে আমি রাস্তায় এখনো প্রণাম করি, এবং আমরা সবাইকেই দেখেছি পায়ে হাত দিয়ে প্রণাম করতে। কিন্তু আজকাল বাচ্চারা আমি দেখি হাই, ওই একটা স্টাইল হয়েছে হাই, টিচারকে বলছে হাই, মানে এটা ভীষণভাবে আমার লাগে। আমি তো মেয়েকে খুব বকাবকি করি এই নিয়ে, যাই হোক ও একটুখানি বাবার থেকে শিখেছে, কিন্তু আজকে এতটা ডিফারেন্স হয়ে গেছে আমার, সেটাই বলছিলাম। আর আরেকটা বড় ব্যাপার, এই 35 বছর পরেও আমার মনে হয় ছোটবেলায় কিশোরায় যা পড়েছিলাম, প্রত্যেকটা পাতায় একটার পর একটা কি পাঠগুলো ছিল, সেটা আমার এখনো চোখে ভাসে। কিন্তু আজকে যে বাচ্চাদের দেখি, একটা পরীক্ষা হয়ে গেলে পরের সেমিস্টারের পরীক্ষার সময় আগেরটা ভুলে গেছে। অদ্ভুত, মানে এটা কেন? এটা মনে হয় আমাদের শিক্ষকরা আমাদের যা শিখিয়েছিলেন, এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করেছিলেন, এমনভাবে শিখিয়েছিলেন, সেটার জন্য আমাদের মাথায় এখনো ঢুকে আছে। কিন্তু আজকের এই যে IITর জন্য প্রিপারেশনে কোটা জানেন আপনারা, এত স্টুডেন্ট যায়, কিন্তু আমি 3-4 বছর ধরে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের টিচার পরীক্ষা নিতে যেতাম, দেখতাম কিচ্ছু নেই পেটে। মানে বিজ্ঞানের বেসিক নলেজ 7, 8, 9, 10 যে বেসটা তৈরি হয়, এই জ্ঞানটা খুব কারণ নেই। কারণ হয়তো শিক্ষা ভালো করে পায়নি, কিংবা ওরা জানি না, ওরা পরে তো অনেক IITতেও চান্স পাচ্ছে, কিন্তু বেস নেই। এটাই আমার ফারাক মনে হয় পুরোনো দিনের আমাদের এবং আজকের প্রজন্মের। ধন্যবাদ। আমি সঞ্জিত কলেজ স্ট্রিটে থাকি, LICতে আছি, কাজ করি। নমস্কার, আমি সৌগত বসু, আমি সামবাইয়ারে থাকি, ব্যবসা করি। শৈবাল রায়। সমস্ত স্যারেদের আমার আন্তরিক প্রণাম এবং সহপাঠীদের আমার অভিনন্দন জানিয়ে বলছি যে আজকে টিচার্স ডেতে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর জিনিসটা যে অর্ঘ্য উপস্থাপনা করলো, তার জন্য আমার মনে হয় আজকের মিডিয়াকে দেখে দেখানো উচিত যে দেখো বর্তমান প্রজন্ম, আমরাও শিক্ষক ছাত্রের মধ্যে কি রিলেশন রাখতে পারি, এবং সেই রিলেশনের থ্রু দিয়ে আজও 35 বছর পরে আমরা কিন্তু সেই আন্তরিকতা বজায় রেখে চলছি। আজকে যে আন্দোলন কর্মসূচি চারিদিকে চলছে এবং যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, আজ 35 বছর পরে কিন্তু আমরা সেই জিনিসটাকে ভুলভাবে প্রমাণ করে দিতে পারি, এবং তার জন্য আজকে আমি বিশেষভাবে অর্ঘ্যকে আমি অভিনন্দন জানাচ্ছি
যে এই সমগ্র অনুষ্ঠানটা সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আমি শৈবাল রায়, বেলগাছিয়ায় থাকি, একটি ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের সকল বন্ধুদের মধ্যে অর্ঘ্যের পরিচয় নিয়ে সকলেই জানে অর্ঘ্য কি করছে এবং অর্ঘ্য কি স্বপ্ন দেখছে। অর্ঘ্য কিছু বলি। বলছি যে এই যে সভাটি হলো, এই সভাটি পরিসমাপ্তিতে আমরা একটা ভিডিও ক্লিপিং দেখাবো। এই আরিফ এর ওর ভাই জারিফ আর ফিরোজ মূলত ওর বাবার ইচ্ছাতে এই জমি এসেছিল এবং এই জমিকে আরিফ 3 ভাই মিলে কোন পর্যায়ে নিয়ে গেছে, যাতে একটি নদী পরিবেষ্টিত জমি কিভাবে, কি সুন্দর তার চেহারা। আমি প্রতি শনিবার গিয়ে আমি আরিফের সেই বাড়ির বারান্দায় বসে থাকতাম। ও নামাজ পড়তে উঠে যেত, সেই একাকিত্বে আমার সেই রাত্রির সঙ্গে কথা হয়েছে। আমি দেখেছি পূর্ণিমা অমাবস্যা কি ভয়ঙ্কর সুন্দর সেখানে। তো সেইখানের আমি একটা শুটিং করেছি, আপনারা দেখুন যে কত সুন্দর সেই জায়গা। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা ডিটেল তো আমি বলতে পারবো না, সেটা আরিফ বলবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আরিফ বলবে, কোথায় কোনো গাছ সম্পর্কে প্রশ্ন থাকলে আরিফ বলবে সেই গাছের জাত কি, সেই গাছ কোথা থেকে এসেছে, আর এই জমি কিভাবে গড়ে উঠলো। যার যা প্রশ্ন থাকবে আপনারা দয়া করে মিটিয়ে নেবেন। এক একটা অনুষ্ঠানে শেষ করতে চান, ইচ্ছা হয় না, তা শেষ করবো কিভাবে? সবাই মিলে বলুন না, শেষটা কিভাবে বলে সব থেকে ভালো। শেষটা কি করে বলবো, যেটা শেষ করতে ইচ্ছে করছে না অথচ শেষ করতাম।
তাহলে শেষ নেই, তাহলে তাহলে শেষ হলো না শেষ, তাহলে এটা হলো শুরু। অর্থাৎ আজকে 5 সেপ্টেম্বর 2015 আমরা শুরু করলাম আবার একটা যাত্রা। আর সেই যাত্রায় যে বন্ধুরা আজকে আসেনি সেই বন্ধুরাও থাকবে, আরো অনেক বড় যাত্রা, আরো অনেক লোক। আর সামনে সারথী অর্ঘ বন্দ্যোপাধ্যায়। আমরা এইভাবে শেষ করছি আমাদের অনুষ্ঠান। সমস্ত স্যারদের, সমস্ত শিক্ষিকাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অন্তরের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। এবং আপনারা খুব ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, আমাদের বন্ধুরা ভীষণ ভীষণ ভালো থাকুন, সবাই ভালো থাকি। আর আমরা একটা গুরু দায়িত্ব নিয়ে যাচ্ছি যে আগামী দিনে যে সমস্ত ছোটরা রয়েছে তাদেরকে আমাদের ভালো রাখতে হবে, এবং ভালো রাখার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করবো। স্যার কিছু দিয়ে বলবেন। সেটিতে আমরা সবাই খুব মুগ্ধ, এবং আমি তোমাদের সবাইকে শিক্ষকদের পক্ষ থেকে, শিক্ষক অশিক্ষকদের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। এবং আমি আশা করি তোমরা সবাই নিজেদের জীবনে আরো উন্নতি করবে, আরো বেঁচে থাকবে। এই বলে তোমাদের সবাইকে আশীর্বাদ জানিয়ে আমি শিক্ষকদের পক্ষ থেকে শেষ করি।